হ্যালো ফ্রেন্ডস, ড্রামার শুরুতে একটি কাপলকে দেখানো হচ্ছিল যারা তখন রোমান্স করছিল। ঠিক তখনই জিয়া তার মা বাবাকে নিয়ে সেখানে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে সেই দুজনকে এক্সপোজ করে দেয়। এরপর জিয়া নিজের গল্প বলতে শুরু করে। জিয়া বলে তার বোন একজন ধনী মানুষকে বিয়ে করেছিল, কিন্তু সে আর্মি অফিসার ছিল এবং সেখানে তার মৃত্যু হয়ে যায়। এজন্য তার বোনকে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। অন্যদিকে জিয়া একটি গরিব ছেলেকে বিয়ে করেছিল, কারণ সে তাকে খুব ভালোবাসতো। কিন্তু পরে সেই ছেলেটি অনেক ধনী হয়েছে এবং জিয়ার কাছে অনেক সম্পত্তিও আসে। তাই জিয়া তার বিধবা বোনকে নিজের কাছে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়, যেখানে লিলির স্বামীর মৃত্যুর হয় এবং জিয়া তাকে নিজের কাছে নিয়ে আসে। জিয়া আরও বলে সে লিলির সঙ্গে অনেক সহানুভূতি দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু লিলি তার সম্পত্তি দেখে খুবই হিংস্র হয়ে পড়ে। তাই লিলি তার স্বামীকে নিজের দিকে নিয়ে নেয় এবং তাকে প্রলুব্ধ করা শুরু করে। এরপর আরেকটি দৃশ্য দেখা যায়, লিলি জিয়াকে মারার চেষ্টা করছে। জিয়া তার স্বামী শ্যাংকে সাহায্য করতে বলে, কিন্তু সে ইতিমধ্যে লিলির সাথে জোট পেতে ফেলেছিল, ফলে দুজন মিলে জিয়াকে হত্যা করে। জিয়া বলে এরপর তার পুনর্জন্ম হয়েছে এবং এবার সে লিলি ও শ্যাংকে এমন কিছু করতে দেব না। বর্তমান দৃশ্যে দেখা যায় লিলি শ্যাংয়ের সঙ্গে রোমান্স করছে, যে আগের জীবনে খুব ধনী হয়ে গিয়েছিল। তাই লিলি মনে করত এই জীবনেও সে ধনী হবে। এই কারণে লিলি জিয়ার ফিয়ন্সিকে কেড়ে নিয়েছিল এবং তাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু জিয়াও সবাইকে সামনে দেখে তারা দুজনে ভয় পেয়ে যায়। লিলি বলে তুমি আমাদের সবার সামনে কেন এক্সপোজ করছো? শ্যাং আমাকে খুব ভালোবাসে এবং সে আমাকে বিয়ে করতে চায়। জিয়া বলে শ্যাং তো আমার ফিয়ন্সি আর সে খুব গরিব মানুষ, তুমি তার সঙ্গে কিভাবে সংসার করবে? লিলি বলে তারা দুজন খুব ভালোবাসে, তাই খুব কষ্ট হলেও সংসার চালিয়ে নেবে। এই কথা শুনে জিয়াং বলে যদি সত্যি কষ্ট থাকতে পারো তাহলে এই ঘরে এত জিনিসপত্র কেন? এরপর সে সবাইকে সব জিনিস বাইরে বের করে দিতে বলে। লিলি খুব রেগে যায় আর শ্যাংও বলে হ্যাঁ জিনিস নিয়ে নাও, এগুলো আমাদের দরকার নেই, আর আমি আমার অভদ্র মেয়েকে বিয়ে করব না, আমি লিলিকে পছন্দ করি। এই পর্যায়ে জিয়া লিলির কাছ থেকে নিজের গয়নাও ফিরিয়ে নেয়। জিয়া বলে তুমি তো শ্যাং ছাড়া আর কিছুই চাও না, তাই গয়নাও আমি রেখে দিচ্ছি। জিয়ার মনে পড়ে শুধু লিলির কারণে সে গোয়ানকে বিয়ে করেছিল আর গোয়ান আর্মিতে মারা যায়, ফলে তার বিধবা জীবন যাপন করতে হয়েছিল। তবে জিয়া খুব খুশি ছিল যে অবশেষে মুক্তি পেয়েছে এবং শ্যাং থেকে দূরে গেছে। ঠিক তখনই গোয়ানের মা বাবা আসে, তারা জিয়াংকে বলে তুমি আমাদের ছেলের জন্য অনেক ত্যাগ করেছো, তাই গোয়ানের পেনশনের সব টাকা তোমাকে দেওয়া উচিত, তাই প্রতি মাসে 3000 করে তোমাকে টাকা দেওয়া হবে। এই কথা শুনে জিয়াং অবাক হয়, কারণ এটা অনেক টাকা তার জন্য। পরের দৃশ্যে দেখা যায় মিনা জিয়াং এর কাছ থেকে মাছ কিনছে, কিন্তু মিনার কাছে দোকানদার গন্ধ খুব বাজে লাগছিল। জিয়াং 300 টাকায় সব ক্যান কিনে ফেলে এবং মিনাকে একটি ক্যান খুলতে বলে। মিনা বলে গন্ধ সে খুলতে পারবে না, কিন্তু জিয়াং জোর করে। খুলতে দেখা যায় ভিতরে সবচেয়ে দামি মাছ। জিয়া বলে এই মাছের দোকানে 200 আনা বিক্রি হবে। দোকানদার অবাক হয়ে যায়। জিয়াং এর মনে পড়ে আগে জীবনে সে এমন ক্যান খুলে এই মাছ দেখেছিল, কিন্তু কিনতে পারেনি। এবার সে পেরেছে, তাই সে খুব খুশি। এই ক্যানগুলো আরো দামি মাছ থাকতে পারে। এই কথাই জিয়ান শপকিপারকে বলে এবং জিজ্ঞেস করে সে কি নিজের ক্যানগুলো ফেরত নিতে চায়। এরপর জিয়ান সব ক্যান 10,000 ইয়নে ফেরত দিয়ে দেয় আর শপকিপারও খুশি মনে তা নিয়ে নেয়। ওদের চলে যাওয়ার পর সেখানে শ্যাং আর লিলি এসে পৌঁছায়। লিলি জানতো যে ওই ক্যানগুলোর মধ্যে দামি মাছ বের হওয়ার সম্ভাবনা আছে, তাই সে জোর করে শ্যাংকে ক্যানগুলো কিনে নিতে বলে, কিন্তু শপকিপার তো দাম বলে 10,000 ইয়ান। লিলি শ্যাংকে বাধ্য করে সব ক্যান কিনতে, কিন্তু শ্যাংয়ের কাছে এত টাকা ছিল না, তাই সে শপকিপারের কাছ থেকে ক্যানগুলো ধার করে এবং বলে বিক্রি করে টাকা ফেরত দেবে। এদিকে মিন্না ওই ক্যান বিক্রি করে সব টাকা পেয়ে যায়। সে জিয়াংকে বলে এই টাকা সে নিজের কাছে রাখতে পারবে না, কিন্তু জিয়া তাকে জোর করে টাকা রেখে দিতে বলে, কারণ মিন্না তো গোয়ানের বোন আর জিয়া জানতো মিন্না ও তার পরিবার এই টাকার প্রয়োজন হবে। মিন্না চলে যেতে কিছু ছেলে জিয়াংকে তাড়া করতে শুরু করে। জিয়া দৌড়ে পালাতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে মিস্টার গোয়ানের সাথে ধাক্কা লাগে, কিন্তু জিয়া জানতোই না যে এটা আসলে সত্যিকারের তার স্বামী। সে ফিরে এসেছে। তখন জিয়া অভিনয় করে বলে হাজব্যান্ড আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমি জানতাম আপনি বন্দুক নিয়ে আসবেন, আর আপনার দল কোথায়? ওদিকে দুজন গুন্ডাকে দেখানো হয় যারা মিস্টার শি এবং শ্যাংকে কিডন্যাপ করতে এসেছিল, কিন্তু তারা জিয়ার পুরো কথা শুনে ফেলে। এতে তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। বর্তমান দেশে জিয়ান গোয়ানকে ধন্যবাদ জানায়। মিন্না গোয়ানকে দেখে এবং তার মনে হয় লোকটি তার ভাইয়ের মতো দেখাচ্ছে। পরের দেশে গোয়ান চিফ তাকে অভিনন্দন জানায়। চিফ বলে তোমার স্ত্রী থাকার কারণে তুমি প্রাণে বেঁচে গেছো, না হলে আন্ডারওয়ার্ল্ডের লোকেরা তোমাকে কিডন্যাপ করতো। গোয়ান মনে মনে ভাবে সে তো নিজের স্ত্রী মুখ দেখতে ঠিক মতো পারলো না, তাহলে সে চিফকে কিভাবে বলবে সে তার ওয়াইফ নয়? এটা শুনে চিফ খুবই অবাক হয়। তবে চিফ বলে যাই হোক না কেন তোমাকে তার সঙ্গে দেখা করে ধন্যবাদ দেওয়া উচিত।
অন্যদিকে লিলি আর শ্যাং তাদের মাছ ভর্তি ক্যান্টিন নিয়ে দোকানে খুলে বসে আছে। লিলি শ্যাংকে জোর করে বলে লোকজন টেস্ট করতে, কিন্তু শ্যাং মাছ চোখে দেখে তারই বমি আসছে, কারণ মাছের স্বাদ খুবই বাজে ছিল। লোকজনের স্বাদ দেখে দোকান ছেড়ে চলে যায়। এর বিপরীতে জিয়া নতুন ব্র্যান্ডের শপ খুলে আর সবাই তার শপে যাচ্ছে। লিলি শ্যাংয়ের উপর রেগে থাকলেও সে জানতো ভবিষ্যতে সে ধনী হবে, তাই নিজেকে সংযত করে। এরপর লিলি ও শ্যাং নিজের দোকানে আসে। তারা বলে, তুমি কি পেনশনের টাকা এত বড় দোকান খুলে ফেলেছো? জিয়াং তাদের নিয়ে মজা করে কথা বলে। ওদিকে দেখা যায় একজন ভিখারি তাদের সব ক্যান্টিন চুরি করে নিয়ে যাচ্ছে। লিলি জিয়াংকে বলে, আমার কন্টেনার আন্তর্জাতিকভাবে বিক্রি হবে আর তোমার পুরোনো জামা কেউ কিনবে না। তখন জিয়া হাসতে হাসতে বলে, দেখো তোমার আন্তর্জাতিক কন্টেনার ভিখারি চুরি করে নিয়ে যাচ্ছে। এটা দেখে লিলি আর শ্যাং দৌড়ে যায়। এদিকে মিন্না খুব ভালোভাবে জিয়ার দোকান সামলাচ্ছিল। জিয়া বলে, আমি চাই আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে কাপড় কিনতে শুরু করি। মিন্না বলে, আমি এসব জানি না, কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করব। জিয়া বলে, আমার ভয় হচ্ছে লিলি আবার কোনো ঝামেলা করতে আসতে পারে। সঙ্গে সঙ্গে মিন্না ঝাড়ু নিয়ে আসে এবং বলে, এবার যদি সামনে আসে আমি তাকে ছাড়বো না। এটা শুনে জিয়া হেসে ফেলে। মিন্নাও খুব ঘুম পাচ্ছিল। মিন্না বলে, আমি একটু বিশ্রাম নিতে পারি, কিন্তু জিয়া তাকে একটি চেয়ারে বসে তার মুখটাও ঢেকে দেয়। অন্যদিকে গুয়ান নিজের বাড়িতে ফিরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার চিফের কথা মনে পড়ে। তিনি বলেছিলেন স্ত্রী যাওয়ার পথে একটি উপহার নিয়ে যেতে। তাই গোয়ান জিয়ার দোকানে আসে এবং তাকে বলে তার স্ত্রীকে দেওয়ার মতো একটি সুন্দর পোশাক দেখাতে। জিয়া জিজ্ঞেস করে, আপনার স্ত্রীর সাইজ কত? গোয়ান বলে, আমি এখনো আমার স্ত্রীকে ঠিকমতো দেখিনি। জিয়ার মনে মনে ভাবে, আরে এ তো আমার গল্পের মতো, আমিও তো এখনো ঠিকমতো আমার স্বামীকে দেখিনি। গোয়ান বলে, সে লেডিস পোশাকের ব্যাপারে কিছুই জানে না, যে কোনো পোশাক দেখালেই হবে। জিয়া বলে, ঠিক আছে, যদি আপনার স্ত্রীকে পোশাক ভালো না লাগে আপনি বদলে নিতে পারেন। এরপর সে তাকে নানা ধরনের ড্রেস দেখাতে থাকে। জিয়া আরো কিছু পোশাক দেখতে গেলে হঠাৎ করে অনেকগুলো কাপড় আর গোয়ানের উপর পড়ে যায়। ওদিকে মিন্নারও ঘুম ভেঙে যায়। সে বলে, এই পোশাকগুলো কিভাবে নিচে পড়লো? জিয়া তাড়াতাড়ি গোয়ানকে নিয়ে পাশের দিকে লুকিয়ে পড়ে। জিয়া খুব ভয় পেয়েছিল এবং ভয়ে গোয়ানের হাতও ধরে রেখেছিল। গোয়ান তাকে জিজ্ঞাসা করলো, তুমি এত ভয় পাচ্ছ কেন? জিয়া বলে, কারণ উনি আমার বোন। জিয়া বাইরে আসলে গোয়ানও তাকে ধন্যবাদ দেয়। সে জিয়ানের নাম জিজ্ঞেস করে। জিয়ার নাম বললে এমন সময় গোয়ানের এক সৈন্য এসে জানায় চিফ মিশনের জন্য ডেকেছেন। গোয়ান সেখানে দ্রুত যেতে প্রস্তুত হয়। তখন জিয়া বলে, আপনি চাইলে এই পোশাকগুলো আমার কাছে আমানত হিসেবে রেখে যেতে পারেন, বাড়ি ফেরার সময় নিয়ে যাবেন। গোয়ান রাজি হয় এবং চলে যায়। জিয়া তাকে বিদায় জানায়। জিয়া মনে মনে ভাবে, ছেলেটি তাকে বেশ ভালো লাগছে, কিন্তু সে তো ম্যারিড, আর তার স্বামী কোথায় আছে সে সেটাও জানে না। পরের দিন পুরো পরিবার বসে খাওয়া দাওয়া করছিল। মিনা তার মা বাবাকে আগে বলেছিল যে এক অচেনা লোক দোকানে এসেছিল। এটা শুনে জিয়া ভয় পেয়ে যায়। ভাবলো শ্বশুর তার উপর রাগ করবেন, কিন্তু তিনি হাসিমুখে বললেন, কোনো সমস্যা নেই, যে তোমার ক্লায়েন্ট ছিল, তুমি তোমার ক্লায়েন্টদের সাথে ভদ্রভাবে ব্যবহার করবে। এটা শুনে জিয়া অবাক হয়। তারপর বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কোনো অচেনা মানুষের সাথে এতটা কাছে যাব না, বলে সরে যায়। মিনা বলে, আমিও তো আপনার মেয়ে, আমার বিয়ের কথা ভাবুন। কিন্তু তার মা বাবা তাকে চুপচাপ খেতে বলেন। অন্যদিকে জিয়া কেবল সেই ছেলেটার কথা মনে পড়ছে। সে গোয়ানেরই প্রতি আকৃতি আঁকতে থাকে। পরে নিজেকে বোঝাতে চেষ্টা করে সে তার শ্বশুরবাড়ির লোকদেরকে খুব ভালোবাসে, তাই তার অন্য কারো কথা ভাবা উচিত নয়। পরের দিন মিন্না ও জিয়াং দোকানের পথে। মিন্না জিয়াংকে নতুন নতুন আইডিয়া দেয়। সে বলে, এটা আমাদের জন্য খুব কঠিন হবে, ভাই থাকলে অনেক সহজ হয়ে যেত। জিয়া তাকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। অন্যদিকে লিলি ও শ্যাংকে দেখায় তাদের সব মাছ ক্যান চুরি হয়ে গেছে, তাই শপকিপার গুন্ডাদের সাথে এসে শ্যাংকে মারধর করে যেন সে টাকা ফেরত দেয়। লিলি বলে তারা এত দ্রুত টাকা কিভাবে ফেরত দিবে, কিন্তু শপকিপার কিছুই শুনতে চায় না। তারপর তারা দুজনে অনুরোধ করতে থাকে, কারণ লিলির মনে পড়ে জিয়ার দোকানে কিছু চুরি করা যায়। তাই তারা শ্যাংকে নিয়ে জিয়ার দোকানে যায় এবং চুপি চুপি তালা খোলার চেষ্টা করে। লিলি খুব চেষ্টা করতে করতে অবশেষে তালা খুলে যায়। জিনা তারা দোকানের শাটার তুলে সামনে দাঁড়িয়ে থাকে জিয়া আর মেন্নি। জিয়া বলে, তুমি দোকানে কিছু কিনতে এসেছো ঠিকই, কিন্তু তোমার শাটার খোলা একদম উচিত ছিল না। লিলি অহংকার ভরা কণ্ঠ বলে, এমন কিছু না, আমাদের কিছু টাকার দরকার হয়েছিল, কারণ আমরা আমাদের ফিশ ক্যান বিক্রি করেছি আর কিছু ফিশ ক্যান বাকি আছে। যখন ওগুলো বিক্রি হয়ে যাবে তখন আমি তোমার টাকা ডাবল করে দেব। জিয়া তখন বলে, সেটা তখন দেখা যাবে, কিন্তু আমি এখন তোমাদের কোনো টাকা দেব না। লিলি বলে, ঠিক আছে, তাহলে তোমাদের কোনো টাকার আমাদের দরকার নেই। এই বলে সে রাগে চলে যায়। শ্যাং জিজ্ঞেস করে, আমরা এখন কোথায় যাচ্ছি? লিলি ইশারা করে, ওদের প্ল্যান শুনতে হবে। শ্যাং তাদের দোকানের বাইরে চুপচাপ দাঁড়িয়ে যায়।
ওদিকে জিয়া আর মিনি পরিকল্পনা করছিল যে তারা এক মিলিটারি কোট কিনবে এবং 5,000 জোড়া অর্ডার করবে, 35,000 ইয়ান বিক্রি করবে। শ্যাং তাদের পুরো গল্প শুনে নেয় এবং লিলিকে সব বলে দেয়। সে জানায় যে জিয়াং এভাবে প্ল্যান করছে। লিলি বলে ঠিক আছে, তাহলে আমিও কোট বিক্রির বিজনেস শুরু করব। শ্যাং বলে কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। তখন লিলি বলে আমার বাড়ি বন্ধক রাখবো। শ্যাং বলে আমার বাড়িতে আমার মা বাবা থাকে। কিন্তু লিলি খুব অহংকারে ছিল। সে বলে আমার বিজনেস গ্রো করতে হবে, তোমার মা বাবাকে ভালো একটা বাড়ি বানিয়ে দেবো তারপর। তাই শ্যাঙ্গ রাজি হয়ে যায়। ওদিকে গোয়ানকে দেখানো হয় তার চিফ এসে মিশন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানায় এবং তাকে একটি সিনেমার টিকিট দিয়ে বলে এখন তুমি গিয়ে তোমার স্ত্রীর সাথে সিনেমা দেখো। গোয়ান অবাক হয়ে যায়, সে বলে সত্যি, কিন্তু চিফ বলে তোমার পরিবারকে সময় দেওয়া উচিত। অন্যদিকে জিয়া তার পরিবারের সঙ্গে ডিনার করছিল। জিয়া শাশুড়ি তাকে সিনেমার টিকিট দিয়ে বলে আজ গোয়ান তোমার সঙ্গে সিনেমা দেখতে যাবে। জিয়া অবাক হয় এবং তাকে ধন্যবাদ জানায়। পরের দেশে সিনেমা হলে জিয়া দাঁড়িয়ে গোয়ানের জন্য অপেক্ষা করছিল। জিয়া বলে জানি না দেখতে কেমন হয়, আজ তাকে দেখেই ছাড়বো। মিন্না তার বান্ধবীর সাথে আসে এবং দ্রুত ভিতরে গিয়ে সিনেমা দেখতে বসে। জিয়া বাইরে একা থাকে। ম্যানেজার তাকে সিনেমা দেখতে বলে, কিন্তু জিয়া বলে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছি। ঠিক তখন গোয়ান আসে এবং নিজের টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সেও তার স্ত্রীর জন্য অপেক্ষা করছিল। এদিকে একটি শো শেষ হয়ে ভিড় জমে যায়, তাই গোয়ান জিয়ার হাত ধরে তাকে পাশে সরিয়ে নেয়। সে জিজ্ঞেস করে তুমি কার জন্য ওয়েট করছো? জিয়া বলে আমি আমার স্বামীর জন্য ওয়েট করছি। গোয়ানও তখন বলে আমিও তো আমার স্ত্রীর জন্য ওয়েট করছি। তখন জিয়ার মাথায় একটা আইডিয়া আসে, সে গোয়ানের হাত ধরে দোকানে নিয়ে যায়। জিয়া বলে তোমার কাপড় বদলাতে হবে, কারণ আমি চাই তুমি আমার ড্রেস সেল করতে আমাকে হেল্প করো। গোয়ান বলে তোমার মাথা খারাপ নাকি, আমি তোমাকে কেন সাহায্য করব? জিয়া তাকে কিছু টাকা দিয়ে বলে দেখো যদি সব কাপড় বিক্রি হয়ে যায় তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। গোয়ান কিছু বুঝতে পারছিল না। এরপর জিয়া বাইরে এসে তাকে কাপড় দিয়ে বলে এগুলো পরে নাও, তারপর তোমাকে আমি কাপড়ে অ্যাডভান্টেজ করতে দেব। গোয়ান রাজি হয়ে যায়। সে যখন কাপড় বদলাচ্ছিল জিয়া সেখান থেকে চলে যায়। জিয়া তার ফিগার দেখে অনেক অবাক হয়, এত হ্যান্ডসাম। গোয়ান কোট পরে বাইরে আসে। জিয়া বলে তুমি তো দারুণ লাগছো। তারপর জিয়া তাকে সিনেমা হলে নিয়ে যায়। সে বলে তোমাকে হাসিমুখে সবাইকে ইমপ্রেস করতে হবে। সবাই জিজ্ঞেস করে এই কোট কোথা থেকে কিনেছো? তুমি বলবে এই কোট জিয়ার দোকান থেকে নিয়েছি, আর এটার জন্য আমি 35 ইয়ান পাবো। গোয়ান হাতে থেকে দুটো থলিও ছিল। ঠিক তখন গোয়ান অ্যাসিস্ট্যান্ট এসে যায়। জিয়া তাকে বলল তোমার চেহারা তো খুব ভালো লাগছে, তোমাকে বিজ্ঞাপন করতে হবে। অ্যাসিস্ট্যান্ট কোটটা খুব ভালো লাগছিল। জিয়া বলে যদি তুমি আমার কোটের বিজ্ঞাপন করো তাহলে আমি তোমাকে 15 ইয়ান দেব। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আমার তো আপনার থেকে বেশি স্যালারি হতে যাচ্ছে। এরপর দেখা যায় মুভি শো শেষ হতে জিয়াং গোয়ান আর তার অ্যাসিস্ট্যান্ট কোট পরে বাইরে দাঁড় করে দেয়। সবাই তাদের কোট দেখে খুব ইমপ্রেস হয়ে পড়ে। সবাই বলছিল এই ব্ল্যাক কোটগুলো কত দাম, কোথা থেকে কিনেছেন? যে ইশারা করছিল যে গোয়ান যেন বলে সেটা জিয়ার দোকান থেকে ছিল, কিন্তু আর তাকে হাসতে বলছিল। গোয়ান বলে এই কোট আমি আমার গার্লফ্রেন্ডের দোকান থেকে কিনেছি, সকাল 9টায় তার দোকান খুলবে, তোমরা তখন চলে আসবে। গোয়ান জিয়ার দিকে তাকে হাসছিল, কারণ জিয়া তাকে খুবই সুন্দর লাগছিল। ওদিকে লিলি আর শ্যাং লোন নিতে গিয়েছিল আর তাদের লোন অনুমোদন হয়ে যায়। তারা খুব খুশি হয়েছিল। লিলি ম্যানেজারকে বলছিল তার কোটের বিজনেস শুরু করতে যাচ্ছে। ম্যানেজার বলে এটা আমাদের কিছু যায় আসে না, শুধু সময়মতো টাকা ফেরত দিতে হবে। লিলি জিজ্ঞেস করে এই কাজ কি আগে কেউ করেছে? তখন ম্যানেজার জিয়ার কথা বলে দেয়। ম্যানেজার চলে যাওয়ার পর লিলি শ্যাংকে বলে খুব তাড়াতাড়ি আমাদের সব কোট বিক্রি হয়ে যাবে আর আমরা ধনী হয়ে যাব। শ্যাং বলে ওয়াও, আমার চেয়ে তো খুব ইন্টেলিজেন্ট। ওদিকে জিয়া যখন দোকান খুললো তখন দোকানের বাইরে অনেক ভিড় লেগে যায়, সবাই কোট নিতে এসেছে। জিয়া বলে মনে হচ্ছে রাতে যে কষ্ট করেছে তার ফল পেয়েছে। মিন্না তার বন্ধু জিজ্ঞেস করে আপনি এটা কিভাবে করলেন? জিয়া বলে এটা খুবই লম্বা গল্প, আর মনে পড়ে কিভাবে সে গোয়ানকে জোর করে বিজ্ঞাপন করেছিল। জিয়া বলে চলো অনেক কথা হয়েছে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। ঠিক তখন লিলি আর শ্যাং দোকানের সামনে একটি ঘন্টা বাজে সবাইকে জোর করতে থাকে। তারা বলে আমরা খুব ভালো কোট এনেছি, এগুলো 35 ইয়ান নয় বরং 25 ইয়ানের। তারা জিয়ার থেকে 10 ইয়ান কম রাখছিল। এটা শুনে সবাই তাদের দিকে আকৃষ্ট হয়। সবাই বলে এগুলো তারা 10% সস্তা, আমরা এখান থেকে নেব। এটা দেখে মিন্নার খুব রাগ হয়। মিন্না বলে লিলি আমাদের বিজনেস নষ্ট করার জন্য চেষ্টা করছে। তার তো কান্না এসে যায়। সে লিলির সামনে এসে বলে আমার ভাবি রাতভর কষ্ট করে কাজ করছে, বিজ্ঞাপনও করেছে, আর আপনি এভাবে তার ব্যবসা নষ্ট করতে পারেন না। লিলি বলে তোমার ভাবির কাজ তো এই রাতভর মানুষকে আকৃষ্ট করা, এতে তেমন বড় কথা নয়। যদি তোমার ভাবি কাল রাতে কষ্ট করে থাকে তাহলে আজ আবার করবে। আমি এই জায়গা থেকে আমার কোট বেচবো। সে জিয়াং এর দিকেও তাকে খারাপ কথা বলতে থাকে। তখন জিয়াং লিলির গায়ে চড় মারে। শ্যাং বলে লিলিকে চড় মারা সাহস তোমার কিভাবে হলো?
জিয়া তখন শ্যাংয়ের গেলেও চড় মারে। শ্যাং তাকে মারতে যাচ্ছিল, তখন জিয়া বলে এই ভুলও করবেন না, আমার স্বামী মিলিটারিতে কাজ করে। এটা শুনে শ্যাং থেমে যায়, কারণ সে ভয় পেয়ে যায়। লিলি বলে তোমার এত সাহস, এখন দেখো আমি কিভাবে আমার কোট বিক্রি করি। তারপর সে চিৎকার করতে শুরু করে, প্রতি শেয়ার নয়, মাত্র 20 শেয়ার, একটা নয় দুটো। এটা শুনে মানুষের ভিড় আরো বেড়ে যায়। শ্যাং তখন পুরো অভিনয় মোডে চলে যায়। সে একটি কোট পরে হ্যাঙ্গারের মতো আচরণ করতে থাকে। সে বলে আমি তো খুবই হ্যান্ডসাম লাগছি, আর এই কোটটা আমার উপর খুব দারুণ মানিয়েছে। মানুষ কোট দেখে আরো বেশি পছন্দ করতে থাকে। ঠিক তখন জিয়ার মাথায় একটা প্ল্যান আসে। তাদের কোটগুলো তো ওয়াটারপ্রুফ। মীরা জিন্নাকে পরিয়ে দেয় এবং কোট নিয়ে আগে আলোচনা করছিল। তারা দুজনে খুব খুশি হয়ে যায়। লিলি বলে মনে হচ্ছে এরা দুজন পাগল হয়ে গেছে। তারপর জিয়া লোকজনকে ঘোষণা করে ওদের কাছে ওয়াটারপ্রুফ কোট নেই, কিন্তু আমাদের কাছে আছে। এটা শুনে লিলি হতবাক হয়ে যায়। জিয়া তার ব্ল্যাক কোট পরে বলে আমি আমার কোট 40 শেয়ারে বিক্রি করব। আমাদের কাছে লিমিটেড কোট আছে, যদি কেউ নিতে চান তাহলে আমাদের দোকানে চলে আসুন। এই কথা বললে জিয়া চলে যায়। লিলি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। শ্যাং বলে চিন্তা করো না, আমাদের কাছে অন্য একটা উপায় বের করতে হবে। কিন্তু লিলি বুঝে যায় যে সে অনেক বড় ক্ষতিতে পড়েছে। ওদিকে জিয়া দোকানে ভিড় জমে যায়। মিন্না আর তার বান্ধবী সবাই ঘিরে, কারণ সবাই সে কোটটাই চাইছিল। জিয়া আরামে বসে টাকা গুনছিল। পরের দেশে দেখা যায় জিয়া দোকান থেকে বের হতে গোয়ানের অ্যাসিস্ট্যান্ট আসে। জিয়া জিজ্ঞেস করে তোমার লিডার কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে মিস্টার গোয়ান আমাকে আপনাকে নিতে পাঠিয়েছে। জিয়ার মনে পড়ে গোয়ান তার স্ত্রীর জন্য কাপড় কিনেছিল, তাই সেইভাবে সে হয়তো কাপড় আনতে বলেছে। জিয়া দোকান থেকে কাপড় এনে দেয়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে মিস্টার গোয়ান কাপড় নয়, আপনাকে ডেকেছেন। জিয়া অবাক হয়ে যায়। সেইভাবে মিস্টার গোয়ান তো বিয়ে করা, তাহলে আমাকে কেন ডাকছেন? অ্যাসিস্ট্যান্ট বলে মিস্টার গোয়ান আপনার কারোর সঙ্গে পরিচয় করতে চান। জিয়া বলে হয়তো তিনি তার স্ত্রীকে আমার সঙ্গে পরিচয় করাতে চান। সে বলে ঠিক আছে আমি যাচ্ছি। জিয়া গাড়িতে উঠে যায়। ও থেকে গোয়েন তার অপেক্ষা করছিল। জিয়া নামতে তাকে ধমকাতে শুরু করে আপনার তো স্ত্রী আছে, তাহলে আমাকে কেন ডাকলেন? আপনি কি মনে করেন আমি আপনাকে একবার কাছে লাগিয়েছি বলে আপনি আমাকে এতবার বিরক্ত করবেন? গোয়েন তখন হতবাক হয়ে যায়। জিয়া বলে কোথায় তিনি যাকে আমার সঙ্গে পরিচয় করাতে চান? অ্যাসিস্ট্যান্ট বলে ভিতরে ইনজেকশন দিচ্ছে। জিয়া আরো রেগে যায়। হঠাৎ করে গোয়েন একটি ফিমেল ডগ নিয়ে আসে। গোয়েন বলে আমি তোমার সাথে এর পরিচয় করতে চেয়েছিলাম। জিয়া অবাক হয়ে যায়। গোয়েন অ্যাসিস্ট্যান্টের শাসন করলে সে পালিয়ে যায়। গোয়েন বলে তুমি দোকান চালাও, তাই অনেকে তোমার বিরুদ্ধে থাকবে, তাই ফিমেল ডগটা তোমাকে দিতে চেয়েছিলাম যাতে তোমার দেখাশোনা করতে পারে। জিয়া বলে আমি খুব দুঃখিত, আপনার সম্পর্কে এমন ভাবা উচিত হয়নি। গোয়ান বলে এর নাম জেসি, তুমি তার সাথে বন্ধুত্ব করতে পারো। জিয়া কুকুরটার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কুকুরটা তার সাথে আক্রমণ করতে চেয়েছিল। গোয়ান বলে এটা অপরিচিত থেকে একটু দূরে রাখো, তুমি আস্তে আস্তে চেষ্টা করলে সে তোমার সব কথাই শুনবে। জিয়া গোয়ানের হাত ধরে জেসিকে বলে দেখো আমি আর মিস্টার গোয়ান খুব ভালো বন্ধু, তুমি আমাদের ভালো বন্ধু হতে পারো। কিন্তু কুকুরটা জিয়ার উপর আক্রমণ করতে থাকে। জিয়া ভয় পেয়ে গোয়ানকে জড়িয়ে ধরে, আর মিস্টার গোয়ানও জিয়ার দিকে তাকিয়েছিলেন। জিয়া মিস্টার গোয়ানকে শক্ত করে হাঁক করে বলে আমার মনে হয় না আপনার কুকুরটা কোনোদিন আমাকে একসেপ্ট করবে। তারপর সে কুকুরটার দিকে তাকিয়ে বলছিল তোমার খুব ঠান্ডা লাগছে তাই না, আমি তোমার জন্য শীতের পোশাক বানিয়ে দেবো। সে মিস্টার গোয়ানকে বলে আপনার মিলিটারি ডগদের জন্য শীতের পোশাক বানানো উচিত। কিন্তু মিস্টার গোয়ান বলে আমাদের কাছে তেমন বাজেট নেই, কারণ মিলিটারি ইউনিফর্ম বানাতে অনেক খরচ হয়, তাই আমরা আমাদের প্রাণীদের জন্য পোশাক নিতে পারি না। জিয়া তখন বলে কিন্তু মিলিটারি ডগরা তো অনেক কষ্ট করে ট্রেনিং নেয়, আর যদি কম দামে ভালো খাবার বানিয়ে দেয় তাহলে কেমন হয়? মিস্টার গোয়ান বলে আমরা কোনো জিনিসই খারাপ নেই না। জিয়া বলে আমি খুব ভালো মানের জিনিস তৈরি করে দেব, আর কোনো ক্ষতি করব না। তারপর গোয়ান বলে ঠিক আছে আমি তোমার উপর ভরসা রাখতে পারি। তারপর তিনি বলে তুমি আমার স্ত্রীর জন্য যে কাপড়গুলো দিয়েছো আমি ছুটিতে বাড়ি যাচ্ছি। জিয়া জিজ্ঞেস করে আপনি কি মিলিটারিতে? অবাক হয়ে বলে আমি একটা কথা শেয়ার করতে চাই, আমার স্বামী অনেকদিন ধরে বাড়ি ফেরেনি। গোয়ান এটা শুনে অবাক হয়ে যায়। সে বলে তোমার সত্যি হাজবেন্ড আছে? জিয়া বলে হ্যাঁ, কিন্তু আমি তাকে এখনো দেখিনি, এমনকি তার মুখটাও ঠিক মনে করতে পারছি না। গোয়ান জিজ্ঞেস করে তার নাম কি? জিয়া তখন কাঁদতে শুরু করে। সে বলে নাম জেনে কি করবেন, আমার তো মনে হয় তিনি আর বেঁচে নেই, তবে আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব ভালোবাসে এবং আশা দিয়েছেন যে তার ছেলে একদিন ফিরে আসবে, আমি শুধু তাদের মুখটা মনে রেখেছি। মিস্টার গোয়ান তুমি তো বলেছিলে তোমার স্বামী চেহারা আমার মতো। সে বলে চলো তোমার শ্বশুর শাশুড়িকে দেখানোর জন্য একটা ছবি তুলি। সে জিয়ার হাত ধরে ফটোগ্রাফির কাছে নিয়ে যায়। ফটোগ্রাফার গোয়ানের পিছন দিক থেকে একটি ছবি তুলে। জিয়া বলে আমাদের দুজনে একসাথে একটা ছবি তুলবেন। তারপর সে গোয়ানের পাশে বসে ছবি তুলে। গোয়ান বলে এটা নিয়ে তোমার শ্বশুর শাশুড়িকে দেখাবে, বলবে তোমার স্বামী তোমার সাথে দেখা করতে এসেছে। জিয়া খুব খুশি হয়েছিল। যেতে চায় গোয়ান একটি কাগজ নিজের নাম আর ঠিকানা লিখে দেয়। সে বলে আমি আমার স্ত্রীর কাছে বাড়ি যাচ্ছি, কিন্তু তোমার যদি কখনো আমাকে দরকার হয় ফোন করবে, তোমার স্বামীকে খুঁজতে সাহায্য করব। জিয়া দোকানে ফিরে আসে।
তার সাথে ডগ জেসিও ছিল। সে ডগকে বলে, তোমার কি মনে হয় গোয়ান আমার কাছে আসবে? সে তার দেওয়া চিঠি খুলে ঠিকানা দেখছিল, কিন্তু অর্ধেক খুলে আবার বন্ধ করে দেয়। জিয়া বলে, সে তো আমার কাছে একটা অচেনা মানুষ, আমার ওর ব্যাপারে এভাবে ভাবা উচিত নয়। এই সময় মিনার এক বান্ধবী এসে বলে, মিনা বলেছে ভাবিকে আজ তাড়াতাড়ি বাড়ি পাঠাতে, কারণ আমার বড় ভাই আজ ভাবির সাথে দেখা করতে আসবে। জিয়া অবাক হয়ে বলে, মানে আমার সময় আজ বাড়ি আসছে? কিন্তু তার মাথায় বারবার গোয়ানের কথা ঘুরছিল। এরপর জিয়া বলে, ঠিক আছে আমি যাচ্ছি। সে বাড়িতে কয়েকজন গুন্ডা এসে বলে, তোমার বোন আমাদের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে, সে বলেছে সব টাকা তুমি দেবে। জিয়া বলে, এমন কিছু আমি করব না। তখন তারা ছুরি বের করে বলে, যদি আমাদের সঙ্গে না যাও তাহলে এখানে মেরে ফেলবো। ভয় পেয়ে জিয়া শান্ত থাকতে চায়, তাই বলে, ঠিক আছে আমি তোমাদের সঙ্গে যাচ্ছি। গুন্ডাদের সঙ্গে চলে যায়। এদিকে জিয়া এক বান্ধবী সেই ছবিটা দেখে ফেলে এবং বলে, এটা তো ভাইয়া, এটা তো গোয়ানেরই ছবি। বুঝতে পারছি না ভাবি কেন এটা লুকিয়ে রেখেছিল। তারপর সে ছবিটা নিয়ে তাড়াতাড়ি গোয়ানের কাছে চলে যায়, আর মিনাও তার ভাইয়ের সঙ্গে ছিল। ওদিকে মেয়েটি গোয়ানের কাছে গিয়ে ছবিটা দেখায় এবং বলে, ভাবি আপনাকে দিতে বলেছিল। ছবিটা দেখা মাত্র গোয়ান বুঝে যায় জিয়াং আসছে। সে খুব খুশি হয় এবং তার সহকারীকে বলে, চলো জিয়াংকে সাহায্য করতে যেতে হবে। ওদিকে গুন্ডারা লিলি আর শ্যাংকে বেঁধে রেখেছিল, তারা খুব ভয় পাচ্ছিল। ঠিক তখন জিয়াংকে সেখানে আনা হয় এবং তার বসের সামনে নিয়ে যাওয়া হয়। বড় জিয়াংকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি টাকা ফেরত দিবে? জিয়াংকে মনে পড়ে যায় আগের জীবনে এই লোকটা বড় ধরনের ট্রেডার ছিল আর তার সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করেছিল। জিয়াং বলে, হ্যাঁ টাকা দিব, কিন্তু পুলিশ হয়তো তার আগে এসে যাবে। এই কথা শুনে লোকটা ভয় পেয়ে যায়। জিয়াং আবার বলে, শুনেছি কেউ নিজের ভুল স্বীকার করে নেয় তাহলে পুলিশ তাকে সাজা কমিয়ে দেওয়া দেয়। গুন্ডা তখন বলে, আমাদের বোকা বানাতে পারবে না, লিলি একমাত্র আত্মীয় তুমি, তাই তোমাকে লোন শোধ করতে হবে। জিয়া তখন বলে, আমি কোনো লোন শোধ করব না। লোকটা তখন বলে, তাহলে টাকা আদায় করার অন্য কোনো উপায় আছে? এই বলে তারা গুন্ডারা ছুরি বের করে। জিয়া ভয় পেয়ে যায় এবং বলে, আমরা কথা বলে সমাধান করতে পারি। গুন্ডারা গলা বরাবর ছুরি ধরে বলে, এখন কি বলবে? জিয়া বলে, চলুন বিজনেস হিসেবে কথা বলে। লোকটা গুন্ডাদের বাইরে পাঠিয়ে দেয়। জিয়া তখন বলে, লিলি তোমাদের টাকা দিবে, তার যে সব কুট গুদামে পড়ে আছে সেগুলো বিক্রি হচ্ছে না, আমি সেগুলো বিক্রি করে তোমাদের পুরো টাকা দিয়ে দিতে পারবো। লোকটা তখন বলে, আমাদেরকে পাগল ভাবছো নাকি? লিলি তার বাড়ি বন্ধক রেখেছে, যার দাম 3000 ইয়ানের বেশি। আর যদি কুট বিক্রি করতে সময় নিতে চাও তাহলে প্রথমে বাড়িটাও কিনতে হবে, তারপর তার দ্বিগুণ দাম শোধ করতে হবে। জিয়া বলে, আমি শুধু কুটটা বিক্রি করে দিতে পারি, বাড়িটা নয়। লোকটা বলে, তা হবে না, তোমাকে আমাদের সঙ্গে এই ডিল করতে হবে। জিয়া সই করতে ভয় পাচ্ছিল, কিন্তু গুন্ডা এসে তাকে হুমকি দিয়ে বলে, সিগনেচার না করলে তোমাকে যেতে দেব না। জিয়া যখন কাগজ দেখে বুঝতে পারে এই প্রপার্টির দাম ভবিষ্যতে অনেক বাড়বে, সেভাবে এবারে সুযোগ, তাই দ্রুত সই করে দেয়। জিয়া বাইরে বেরোতে লিলি অপেক্ষা করছিল। জিয়া কঠোর স্বরে বলে, যতক্ষণ তোমাদের পুরো টাকা ফেরত না দেয় কাউকে এখান থেকে যেতে দেবে না। ওদিকে মিস্টার গু ইত্যাদি দেখানো হয়। ডগ জেসি দৌড়ে সেই জায়গায় খবর দেয় যেখানে জিয়াকে রাখা হয়েছিল। গুয়ান সেখানে পৌঁছে যায়, তবে তার সহকারী বলে, আপনি আমাদের নেতা, আপনাকে এভাবে আমরা বিপদে যেতে দিতে পারি না। গুয়ান তাকে ধাক্কা দিয়ে এগোয়। জিয়া সামনে চলে আসে। জিয়া বলে, ফ্রেন্ড তুমি কি আমাকে বাঁচাতে এসেছো? গুয়ান বলে, না আমি তোমার ফ্রেন্ড না। জিয়া বলে, তাহলে তুমি আমার কি? সে জিয়াকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমার হাজবেন্ড গুয়ান। জিয়াং অবাক হয়ে যায়। এদিকে গুন্ডারও বেরিয়ে আসে। ক্যাপ্টেন গুয়ানকে বলে, স্যার একটা ভুল বোঝাবুঝি ছিল। গুয়ান রেখে বলে, আমার থেকে অপহরণ করার সাহস তোমাদের কিভাবে হলো? জিয়াংয়ের মনে হয়েছিল দুজনের মধ্যে কোনো ঝামেলা না হয়, এদিকে যেন মারামারি শুরু না হয়ে যায়। তাই জিয়াং গুয়ানকে বলে, সবই ভুল বোঝাবুঝি ছিল, কারণ জিয়া সেই প্রপার্টি কাগজগুলো কোনোভাবে হারাতে চায়নি। গুন্ডারা তখন বলে, আমি তো আপনার স্ত্রীর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। তখন গুয়ান তাদের বলে, আমার স্ত্রী তোমাদের একটা টাকাও দিবে না এবং সে তার বোনের সাথে কোনো সম্পর্কও রাখবে না, তুমি তার বোনকে যা খুশি করতে পারো। গুন্ডারা তখন তা মেনে নিয়ে রাজি হয়ে চলে যায়। গুন্ডারা তখন শ্যাংদের ধরে রাখে এবং মারধর করে। এরপর গুয়ান আর জিয়াং একসাথে বাড়ি ফিরে যায় এবং তাদের একটি নতুন জীবন শুরু হয়। আর এদিকে তাদের ব্যবসাও খুব ভালো যাচ্ছিল। আর শ্যাংরা তো নিজের হিংসার কারণে নিজেরই ক্ষতি করে ফেললো এবং এভাবে তাদের নতুন একটি জীবন শুরু হয় এবং এই সিন দিয়ে আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশে যে ভিডিওটি দেখছো এটা আমার খুব পছন্দের, আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দেবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। থ্যাংকস ফর ওয়াচিং।